আচ্ছা, সো দেখো আমরা এখানে একটা কোশ্চেন লিখছিলাম। কোশ্চেনটা কি ছিল বলো? কোশ্চেনটা ছিল কপার লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে করে কেন? ঠিক আছে, এগুলো আমাদের ক্রিয়েটিভে ভাইয়া খতে বা গতে আসে এই টাইপের কোশ্চেন গুলা। এর জন্য যতগুলো এই টাইপের শর্ট কোশ্চেন আছে আমি তোমাদেরকে সবগুলো লিখে দিচ্ছি, রাইট? তাহলে ইয়াটা কি ছিল যে লঘু সালফিউরিক অ্যাসিডের কোনো জারণ ক্রিয়া নেই, তাই তা শুধুমাত্র কি করে, অ্যাসিড রূপে ধাতুর সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু সক্রিয়তা সিরিজে কপারের অবস্থান হাইড্রোজেনের নিচে, যার জন্য কপার ধাতু কি করতে পারে না বলো? সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপিত করতে পারে না। এটা লিখবা এবার। রিঅ্যাকশনটা লেখো, কপার প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড নো রিঅ্যাকশন। কপার প্লাস লঘু সালফিউরিক অ্যাসিড নো রিঅ্যাকশন। দ্রুত। ওকে, আচ্ছা এরপরে লেখো প্যারা করে, অপরদিকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের অপরদিকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র জারণধর্মিতার অপরদিকে গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র জারণধর্মিতার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র জারণধর্মিতার জন্য এটি কপারকে জারিত করে কপার সালফেটের অধক্ষেপ সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, কপার সালফেটের অধক্ষেপ সালফার ডাইঅক্সাইড এবং স্টিম উৎপন্ন করে। ওকে, ডান ভাইয়া। সো এটা হচ্ছে ভাইয়া কথাবার্তা। দেখো এখানে কপার গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে কপার সালফেট, সালফার ডাইঅক্সাইড এবং কি পানির জলীয় ভার্সন মানে বায়বীয় ভার্সনের নাম কি বলো? স্টিম। পানির বায়বীয় ভার্সনের নাম কি বলো দেখি ভাইয়াকে? স্টিম। ঠিক আছে, খেয়াল রাখো ভুল যেন না হয়, রাইট? দ্রুত লেখো। আচ্ছা, সো গেল এটা, সো গেল। আচ্ছা, সো মনে রাখো ভাইয়া যে লঘু সালফিউরিক অ্যাসিডের সাথে কপারের কোনো বিক্রিয়া নাই, ঠিক আছে, কিন্তু যখন গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে কপার বিক্রিয়া করে নরমালি কি হয়, সক্রিয়তা ক্রমে, শোনো তোমরা 9-10 অবশ্যই সক্রিয়তা ক্রম পড়ছো। সক্রিয়তা ক্রম ছিল না? ছিল, ঠিক আছে, তোমাদের ওই যে ধাতু নিষ্কাশনের একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারের মধ্যে ছিল। সো সক্রিয়তা ক্রমে কি হয়, হাইড্রোজেনের উপরের ধাতুগুলো কি করতে পারে, অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে, কিন্তু হাইড্রোজেনের নিচের ধাতুগুলো কিন্তু সেটা করতে পারে না। কথা বুঝতে পারছো ভাইয়া? সো এটাই হচ্ছে কথা এখানে তোমার, যে কি বলো, নিচের গুলা পারে না, কিন্তু এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে যখন বিক্রিয়া, কপারের অবস্থান কিন্তু হাইড্রোজেনের নিচে। বুঝে তোমরা পড়ছো না, কে না কে মদন এলো যেন, ফিরে শোনা পাবে হায়, কাপুরুষ হাজিয়াজি পেটাবে আমায়, মনে আছে? তো কপারের অবস্থান হাইড্রোজেনের নিচে, এজন্য কপার লঘু সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে না। তো কোয়েশ্চেন, তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের জন্য কেন পারে? গাঢ় সালফিউরিক অ্যাসিডের জন্য কপার পারে না, কে পারে? গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটা অনেক বেশি তীব্র, মনে রাখবা। গাঢ় সালফিউরিক অ্যাসিড হচ্ছে অনেক বেশি তীব্র, এবং এই গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র জারণধর্মিতার জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড করে কি, কপারকে জারিত করে কপার সালফেটের অধক্ষেপ সালফার ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। ঠিক আছে, খেয়াল রেখো। সো এটা কপারের ক্রেডিট না, রাদার এটা কার ক্রেডিট বলো? গাঢ় সালফিউরিক অ্যাসিডের ক্রেডিট, যে সে আসলে কপারকে কি করতে পারে, জারিত করতে পারে। ওকে, আচ্ছা, সো রিমেম্বার দিস পার্টিকুলার থিং। আচ্ছা, গেল এই কোয়েশ্চেনটাও শেষ হইলো। নিচে স্টার দিয়ে একটা লাইন লিখে রাখো যে সালফিউরিক অ্যাসিডকে
রাসায়নিক দ্রব্যের রাজা বা কিং অফ কেমিক্যালস বলা হয়? সালফিউরিক অ্যাসিডকে রাসায়নিক দ্রব্যের রাজা বা কিং অফ কেমিক্যালস বলা হয়। রাসায়নিক দ্রব্যের রাজা বা কি বলে বলো? কিং অফ কেমিক্যালস বলা হয়। ওকে, লিখছো? আচ্ছা, মিলাই ফেলো না, কিন্তু অনেকে না মিলাই ফেলে। যেমন রাজ অম্ল হইতেছে 1 মোল গাঢ় নাইট্রিক অ্যাসিড আর 3 মোল গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড। রাজ অম্ল বা অ্যাকোয়াডিজিয়া, এটা হচ্ছে রাজ অম্ল, ঠিক আছে? ওকে, আর ওইটা হইতেছে রাসায়নিক দ্রব্যের রাজা, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, গেল এটা। সো এরপরের কোশ্চেন লেখো, কপারের সাথে বিভিন্ন অবস্থায় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখাও। কপারের সাথে বিভিন্ন অবস্থায় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখাও। ওকে, কপারের সাথে বিভিন্ন অবস্থায় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া দেখাও। ঠিক আছে, ওকে। দেখো, তাহলে তিনটা মনে রাখবে, এরকম কয়েকটা টাইপস আছে। সো মোট বিক্রিয়া কয়টা? তিনটা। সো ফার্স্টেরটা দেখো, নাম্বার 1, শীতল ও গাঢ় নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, সো শীতল ও গাঢ় নাইট্রিক অ্যাসিড, কপার প্লাস তোমার নাইট্রিক অ্যাসিড। যে নাইট্রিক অ্যাসিডটা কিরকম বলো? শীতল, টেবিল নড়ে, ঠিক আছে, শীতল ও গাঢ়। ওকে, সো শীতল ও গাঢ় নাইট্রিক অ্যাসিডে কি উৎপন্ন হবে বলো? কপার নাইট্রেট, কপার নাইট্রেট, সাথে হচ্ছে পানি, সাথে হচ্ছে তোমার নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে? কপার নাইট্রেট, পানি, সাথে কি বলো? নাইট্রোজেন ডাই অক্সাইড, ঠিক আছে? ওকে, সো শীতল ও গাঢ় কপার নাইট্রেট নাইট্রিক অ্যাসিডের সাথে কপারের বিক্রিয়ায় কপার নাইট্রেট, পানি, আর কি পাই আমরা? নাইট্রোজেন ডাই অক্সাইড পাই। নাম্বার 1 গেল, দ্রুত তুলো। নাম্বার 2 হচ্ছে শীতল ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড, শীতল ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে? ওকে, সো সেক্ষেত্রে কি উৎপন্ন হয় যদি আমরা এটা একটু মধ্যম গাঢ় নেই? তাহলে কপারের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া কিরকম বলো? শীতল ও মধ্যম গাঢ়, ঠিক আছে? শীতল ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কপার নাইট্রেট, সাথে পানি, সাথে হচ্ছে নাইট্রিক অক্সাইড। কপার নাইট্রেট সাথে পানি, সাথে হচ্ছে NO মানে কি? নাইট্রিক অক্সাইড। NO2 ছিল নাইট্রোজেন ডাই অক্সাইড, NO হচ্ছে নাইট্রিক অক্সাইড। দ্রুত লিখে ফেলো। সো কপারের সাথে শীতল ও মধ্যম গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কপার নাইট্রেট, পানি এবং নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। লিখে ফেলো। ডান ভাইয়া, লিখলাম। সো এই গেল কয় নাম্বার বলো? 2 নাম্বার। এবার যাও 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড বাষ্প, HNO3 বাষ্প। ওকে, সো সেটা লিখবো এবার আমরা। সরি, আচ্ছা, সো কপারের সাথে যদি কি বিক্রিয়া করে? নাইট্রিক অ্যাসিড বাষ্প HNO3, এটার বাষ্প ভার্সন যদি ইউজ করি আমরা, তাহলে পাওয়া যাবে
কিউপ্রিক অক্সাইড সাথে পানি সাথে হলো নাইট্রোজেন। ঠিক আছে, কিউপ্রিক অক্সাইড সাথে পানি আর হচ্ছে নাইট্রোজেন। সো কপারের সাথে নাইট্রিক অ্যাসিড বাষ্পের বিক্রিয়ায় কিউপ্রিক অক্সাইড সাথে পানি সাথে হচ্ছে নাইট্রোজেন। ঠিক আছে, এই তিনটা জিনিস তখন আমরা পাইতে পারি। দ্রুত তুলে ফেলো। রাইট ভাইয়া, ঠিক আছে। সো কপারের সাথে এই তিন ভাবে তো নাইট্রিক অ্যাসিড 3 সেট বিক্রিয়া দেয়, এবং খেয়াল রেখো যে কখন কোনটা, যে শীতল ও গাঢ় হলে নাইট্রোজেন ডাই অক্সাইড, শীতল ও মধ্যম গাঢ় হলে নাইট্রিক অক্সাইড, আর নাইট্রিক অ্যাসিডের বাষ্প হলে নাইট্রোজেন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে। ঠিক আছে, খেয়াল রেখো। ডান ভাইয়া, আচ্ছা গেল এটা। এবার একটু ওয়েট করো। আচ্ছা ঠিক আছে, এবার এক কাজ করো, খাতায় টাইটেল দাও বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া। খাতায় টাইটেল দাও বিভিন্ন রাসায়নিক রাসায়নিক প্রক্রিয়া। ঠিক আছে, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া। সো রাসায়নিক প্রক্রিয়া মানে কি? রাসায়নিক প্রক্রিয়া মানে আমরা কি করি, কোন একটা পদার্থ যদি বিশুদ্ধ না হয় সেটাকে বিশুদ্ধ করার জন্য কি করি, কেলাসন করি, ছাকন করি, ঠিক আছে, দেন হচ্ছে তোমার পাতন করি, এরকম অনেকগুলো প্রসেস আছে। সো এগুলা থেকে আমরা এগুলার সংজ্ঞা টঙ্গা গুলা একটু শিখতে হবে। ঠিক আছে, এটা তোমাদের পরীক্ষাতে কতে আসবে, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ার কি বলো সংজ্ঞা। ঠিক আছে, ওকে, বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়া এটা সংজ্ঞা। সো ফার্স্টে লেখো, প্রথমটা হচ্ছে কেলাসন। কি নাম বলো? কেলাসন, ক্রিস্টালাইজেশন বা কেলাসন। দ্রুত লেখো, ক্রিস্টালাইজেশন বা কেলাসন। আসো দেখি কি লিখবো আমরা এটাকে, ক্রিস্টালাইজেশন বা কেলাসন। ওকে, আচ্ছা লেখো, যে পৃথকীকরণ প্রক্রিয়ায় যে পৃথকীকরণ প্রক্রিয়ায় অবিশুদ্ধ নমুনা হতে যে পৃথকীকরণ প্রক্রিয়ায় অবিশুদ্ধ নমুনা হতে কোনো কঠিন পদার্থকে অবিশুদ্ধ নমুনা হতে কোনো কঠিন পদার্থকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে ভেজাল অপসারণ করার মাধ্যমে ভেজাল অপসারণ করার মাধ্যমে কেলাস আকারে পৃথক করা হয়। ঠিক আছে, ভেজাল অপসারণ করার মাধ্যমে কেলাস আকারে পৃথক করা হয়, তাকে কেলাসন বলে। তাকে কেলাসন বলে। ঠিক আছে ভাইয়া, সেরকম অনেকগুলা প্রসেস আমরা শিখবো ভাইয়া। প্রসেস শিখে শিখে আমরা সেই জিনিসগুলো একটু কি বলো বুঝার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমটা কি গেল বলো, যে পৃথকীকরণ প্রক্রিয়ায় অবিশুদ্ধ নমুনা হতে কোনো কঠিন পদার্থকে উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত করে ভেজাল অপসারণ করার মাধ্যমে কেলাস আকারে পৃথক করা হয়, তাকে কেলাসন বলে। ঠিক আছে, যেমন ধরো আমি তোমাকে বলি ভাইয়া, আহ যেমন ধরো ধরো আমাদের বাসায় চিনি আছে।
কিন্তু চিনির মধ্যে কি হয়েছে বলো, চিনির মধ্যে তুমি ভুল করে বালি মিক্স করে ফেলছো, ঠিক আছে, চিনি আর বালি মিক্স হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা বিশুদ্ধ চিনিটাকে কিভাবে কি করব বলো, আলাদা করব কিভাবে ভাইয়া বলো দেখি। আমরা সেই বিশুদ্ধ চিনি আর বালির মিশ্রণকে পানির সাথে মিশিয়ে নাড়াবো। তাহলে এটা কিন্তু একটা মিক্সচার হবে। কিসের মিক্সচার হবে? এটা হবে চিনির শরবত উইথ বালি, ঠিক আছে, খাওয়া যাবে না, চিনির শরবত উইথ বালি। সো ছেঁকে কি করতে পারি আমরা, বালিটাকে আলাদা করে ফেলতে পারি। আমরা যদি একটা ফিল্টার পেপারে ছাকি বা ছাঁকনি দিয়ে ছাকি, ঠিক আছে, তাহলে বালিটা আলাদা হয়ে যাবে, থেকে যাবে কি পানি, চিনি, রাইট, চিনির শরবত। এখন তুমি তো চাচ্ছ ডাইরেক্ট চিনি পাইতে হবে, তখন সেটারে কি করতে হয়, বাইরে থেকে তাপ দেওয়া লাগবে। বাইরে থেকে তাপ দিলে কি হবে, পানিটা বাষ্পাকারে উড়ে চলে যাবে, থেকে যাবে কি বলো, চিনি, কেলাস আকারে চিনি থেকে যাবে, কেলাস বা ক্রিস্টাল আকারে চিনি থেকে যাবে। এই জন্যই টোটাল প্রসেসটার নাম হচ্ছে তোমার কি বলো বলো, এটার নাম হচ্ছে কেলাসন। কি নাম ভাইয়া বলো? সেটার নাম হচ্ছে কেলাসন, ঠিক আছে, খেয়াল থাকবে সবার ভাইয়া। ওকে, আচ্ছা। সো এই এরপর আচ্ছা আচ্ছা, তো শোনো, এই যে কেলাসন যে আমরা পড়লাম, ওকে, আচ্ছা, এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের আজকের এই লেকচার, অনেক রেকর্ড, আচ্ছা, তো এতটুকু